জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার। সরকারের এই সিদ্ধান্ত সব দলের মন মতো হবে বলে আশা করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার আইনগত সহায়তা আইনের খসড়া নিয়ে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে একথা বলেন তিনি। বিচার বিভাগ সংস্কার কমিশন আইনগত সহায়তা বাড়ানোর যে সুপারিশ করেছিল, সেই সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে আইনগত সহায়তা আইনের সংস্কার করছে অন্তর্বর্তী সরকার। মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তা ছাড়াও আইনগত সহায়তা প্রদানকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া ৭০ ভাগ সংস্কার প্রস্তাব ইতোমধ্যে হয়ে গেছে। উপদেষ্টা বলেন, সবাই মনে করছেন সব সংস্কার এখনই করে ফেলতে হবে। বিষয়টা এত সহজ নয়। আমরা রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম। কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই, আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ৩-৪ দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। জুলাই সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে তা মানতে বাধ্য নয় রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, এ কারণে কোনো সমস্যার সৃষ্টি হলে তার দায় সরকারকেই নিতে হবে। সনদের বিষয়ে সতর্ক পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। মাহিলা ইসলামের রিপোর্ট। আরেকজন সদস্য। জুলাই সনদ ও গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে দলগুলোকে সরকারের বেঁধে দেওয়া সময় হয়েছে সোমবার। এর মধ্যে কয়েকজন উপদেষ্টা জানান, দলগুলো ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত দেবে। এ বিষয়ে বিএনপি তাদের অবস্থান জানাতে মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এ সময় বিএনপি তাদের আগের অবস্থান তুলে ধরে সরকারকে সতর্ক করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তর ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল। এক প্রশ্নের জবাবে দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমদ বলেন, গণভোটের বিষয়ে সরকারের দায়িত্ব নিলে দলগুলোর মধ্যে আলোচনা হতে পারে। এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারে না। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। এদিকে সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও জুলাই সনদ ও গণভোট নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেন। আমরা যেগুলো একমত হয়েছি, বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে, অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, দায় সরকার দিবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন পেছালে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। আওয়ামী লীগ ইস্যুতে নিজের বক্তব্য সংবাদ মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষর করা এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদপুর শাপলা স্কুলে মির্জা ফখরুলের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আরও জানানো হয়, বক্তব্যে তিনি বলেছেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি করতে চায় না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চায় না এবং এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে তা তুলে নেওয়া হবে। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেয়া হয়নি। ১৩ তারিখ আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে সরকার শক্ত অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না,
সন্দেহজনক কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি। গুরুত্বপূর্ণ কেপিআই এলাকার নিরাপত্তা বাড়ানোর কথাও জানান তিনি। শারমিন নীরার প্রতিবেদন। সোমবার ভোরে 2 বাসে আগুন। একই দিন দিবাগত রাতে রাজধানীর কয়েকটি জায়গাতে বাসে আগুনের ঘটনা। মঙ্গলবার ভৈরবে ট্রেনে আগুনের ঘটনা। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলো নিজেদের দাবিতে যেমন সরব হচ্ছে, সেই সাথে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ 13ই নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু কি প্রস্তুতি রয়েছে সরকারের? মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সেই প্রশ্নের উত্তর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 13 তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আর একটা জিনিস হলো, রাস্তার পাশে যে তেল বিক্রি করা, এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। উপদেষ্টা বলেন, সন্ত্রাসীরা যেন জামিন না পায় সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাছাড়া নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ সহ সামগ্রিক প্রস্তুতি সমান তালে এগিয়ে চলছে, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সবসময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়। এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কেপিআইগুলির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, যেমন ট্রাইব্যুনালে, তারপরে মেট্রো রেল এলাকায়, তারপরে রেলওয়ের। শারমিন নীরা, 71, ঢাকা। আপনাদের যদি কারো কোনো 13 নভেম্বর নিয়ে কোনো শঙ্কার কারণ নেই বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। মঙ্গলবার তিনি বলেন, ওই দিন রাজধানীর নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়া গত 24 ঘন্টায় রাজধানীতে নাশকতার অভিযোগে 17টি মামলা ও 50 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। 13 নভেম্বর জানা যাবে জুলাই মানবতা বিরোধী অপরাধে কবে হবে শেখ হাসিনার মামলার রায়। একই সাথে ওই দিন ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ এই সংগঠনের এমন কর্মসূচিতে শুরু হয়েছে উত্তেজনা। বেশ কয়েকটি নাশকতার ঘটনাও ঘটেছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে ঢাকা মহানগর পুলিশ। মানবতা বিরোধী মামলার আইনজীবীরা হুমকি পাচ্ছেন এমন প্রশ্নে কমিশনার বলেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে। মানুষের বিচার পাওয়ার জন্য হাইকোর্ট, সো মানুষ তো সেখানে যাবেই। আমি মানুষকে কেন ঠেকাবো যে বিচার প্রার্থীকে আমি কেন বাধা দিব? তবে আজকের যে অবস্থা, 13 তারিখে তো আর সেই অবস্থা থাকবে না। ওই দিন তো আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব। গত 24 ঘন্টায় নাশকতার অভিযোগে 17টি মামলা ও 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া তথ্য এবং তাদের প্রাক পরিচয় যাচাইয়ে দেখা যায় তাদের অধিকাংশই রাজধানী ঢাকার বাইরে থেকে আসা। অর্থের বিনিময়ে তারা ঢাকায় এসে ঝটিকার মিছিলে অংশগ্রহণ করে, আবার ঢাকার বাইরে চলে যায়। ডিএমপি জানায়, ঢাকায় অক্টোবর থেকে এ পর্যন্ত নিষিদ্ধ একটি দল 14টি মিছিল করেছে। এ ঘটনায় জড়িত 552 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাসে যে আগুনের ঘটনা ঘটেছে, অধিকাংশই রাত্রে রাস্তায় পার্ক করা ছিল এবং এই বাস পরিবহন মালিকদের যানবাহন অরক্ষিত অবস্থায় না রাখারও পরামর্শ দেন পুলিশ কমিশনার। ঢাকাবাসীর কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, ওনারা আমাদেরকে সাহায্য করুক। মামুন হোসাইন, 71, ঢাকা। নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে বিএনপির নির্বাচনী জোট হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিও এনসিপিকে নির্বাচনী জোটে নেওয়ার পক্ষে নয়। দলটির উচ্চ পর্যায়ের নেতারা বলছেন, এনসিপি নেতাদের অধ্যত্বপূর্ণ বক্তব্যের কারণেই বিএনপির সাথে দূরত্ব বেড়েছে। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে জোট কেন্দ্রিক ভোট নিয়ে নানা আলোচনা চলছে। বিশেষ করে বিএনপির সাথে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোট বা আসন সমঝোতা হচ্ছে কিনা এ নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক দলসহ সাধারণ মানুষের।
সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বৈঠকে কমিটির সব সদস্যই এনসিপির সাথে জোট না করার পক্ষে মত দেন। এ নিয়ে জানতে চাইলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ এনসিপির সাথে নির্বাচনী জোট হওয়ার সম্ভাবনা অনেকটাই নাকচ করে দেন। না, এনসিপির সাথে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে অন্যান্য রাজনৈতিক দলের সাথে যেভাবে থাকি, এটাই গণতান্ত্রিক চর্চা। তবে এনসিপি আমাদের সাথে রাজনৈতিক জোটে আসবে কিনা নির্বাচন উপলক্ষে সেই আলাপও তারা করেনি, বা আমরাও তাদেরকে সেরকম কোনো প্রস্তাব দেইনি এখনো। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো দলের সাথে জোট করার ক্ষেত্রে বিএনপি সতর্ক থাকবে বলেও জানান আরেক জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দিনের শেষে সিদ্ধান্ত প্রত্যেকটি দলের নিজের এবং অন্যান্য দলের তাদের নিজস্ব সিদ্ধান্ত। যেখানে দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কিছু করা তো যাবে না। তবে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এমন কথাও বলেছেন বিএনপির নেতারা। তারা আরও জানান এনসিপি ছাড়া অন্য মিত্র দলগুলোর সাথে আসন বন্টন নিয়ে আলোচনা চলছে। এটাতে সংলাপ আলোচনার মাধ্যমে যদি কারোর সাথে সমঝোতা হয় হতেও পারে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা ১৮ আসনে মনোনয়ন প্রত্যাশীদের সমাবেশে তিনি এই আহ্বান জানান। বলেন, তারেক রহমান দেশের জনগণের সাথেই আছেন। বিএনপির মনোনয়নে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেক নেতা মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, দলের মধ্যেই অনেক ত্যাগী নেতাকর্মী আছেন, বাইরে থেকে আমদানি করার প্রয়োজন নেই। সমাবেশে বিএনপির ৩১ দফার পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। আমদানি দরকার নাই, রপ্তানি দরকার আছে। আমরা নেতা রপ্তানি করতে পারবো, বাইরে থেকে নেতা আমাদের আমদানি করার দরকার নাই। অনেক যোগ্য সৎ নেতা আছে ভাইয়ের আমার। আমি আপনাদের শুধু বলতে চাই, ঐক্যবদ্ধ থাকেন এবং বিএনপি অবশ্যই স্বচ্ছ পরিচ্ছন্ন এবং একজন ভালো মানুষকে এই এলাকায় ধানের শীষের মনোনীত করবেন আমরা বিশ্বাস করি। তারেক রহমান যে সিদ্ধান্ত নেবে আমরা চারজন সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে মেনে নিব। আমরা পুরো দেশে ঐক্যবদ্ধ আছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা এই চারজন মনোনয়ন প্রত্যাশী আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা ইনশাআল্লাহ যে কোনো ক্রান্তিকালে যে কোনো জনগণের সমস্যার পাশে আমরা থাকার চেষ্টা করি, ছিলাম, আছি এবং থাকবো। চীন থেকে অস্ত্র কেনার কারণে মার্কিন স্যাংশনের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার নিজ মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। বাংলাদেশ সবসময় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি বজায় রাখবে বলেও ঘোষণা দেন তিনি। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। সম্প্রতি দিল্লিতে একটি বিস্ফোরণে নিহত হয়েছেন বেশ কয়েকজন ভারতীয় নাগরিক। এ ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে নানা ধরনের সংবাদ পরিবেশন করছে দেশটির বেসরকারি গণমাধ্যমগুলো। বিষয়টি হাস্যকর ও অবাস্তব বলে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু তো কোনো কারণ নেই এটা বিশ্বাস করার। কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। এটা নিয়ে আমরা বোঝার। আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, চীন থেকে অস্ত্র কেনার কারণে মার্কিন নিষেধাজ্ঞার কোনো আশঙ্কা নেই। আমরা কোনো দিকে ঢুকে যাচ্ছি না, আমরা ব্যালেন্স রিলেশন বজায় রেখেছি এবং তার মানে আমাদের কোনো স্যাংশনের ভয় নেই বা অস্ত্র। আমি মনে করি না যে আমাদের উপর কোনো ধরনের কোনো স্যাংশন আসবে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘে চিঠি লিখে সরকারের বিরুদ্ধে নালিশ করা হয়েছে, যদিও সংস্থাটি এখনও কোনো জবাব দেয়নি। পররাষ্ট্র উপদেষ্টাকে এ নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করেননি তৌহিদ হোসেন। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের আগে সন্দেহভাজন অভিযুক্ত আত্মঘাতী হামলাকারীর নতুন সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে। এছাড়া অভিযুক্তের সাথে জড়িত সন্দেহে তার সহকর্মী 2 চিকিৎসককে আটক করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় অভিযুক্ত ডাক্তার উমর মোহাম্মদ হামলার দিন বিকেল 3:19 থেকে 6:30 পর্যন্ত ব্যক্তিগত গাড়ি নিয়ে লালকেল্লার কাছে পার্কিংয়ে ছিলেন। তবে পুরো সময়েই অভিযুক্ত গাড়ির বাইরে বের হননি। বিস্ফোরক ধরা পড়ে যাওয়ার আতঙ্কে তিনি এমনটি করেছেন বলে ধারণা তদন্তকারীদের। এর 22 মিনিট পর নেতাজি সুভাষ মার্গে চলন্ত অবস্থায়
গাড়িটি বিস্ফোরিত হয়। এতে কমপক্ষে 9 জন নিহত ও 20 জনের বেশি আহত হন। এই ঘটনায় দেশটির জাতীয় তদন্ত সংস্থা তদন্ত শুরু করেছে। সন্দেহভাজন হিসেবে 2 চিকিৎসক মুজাম্মিল শাকিল ও শাহিন শাহিদকে আটক করেছে পুলিশ। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।